আসসালামু আলাইকুম মাই স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আজকে মান্থ 10 ক্লাস নাম্বার বোধহয় কত ভুলে গেলাম, 3 বোধহয়। আর আমরা তোমাদের পড়াচ্ছি ইন্টিগ্রাল ক্যালকুলাস। গত ক্লাসে আমরা একটু শুরু করেছিলাম বেসিক, আজকে আমরা তারপর থেকে শুরু করব। গত ক্লাসে দেখিয়েছিলাম যে ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের একটা রিভার্স প্রক্রিয়া। এটা আমি তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম এবং দেখিয়েছিলাম যে একটা চককে ভাঙতে ভাঙতে যখন আমরা গুঁড়া গুঁড়া করি তখন চকের পাউডার পাই বা ডি চক পাই, এবং সেই ডি চককে অর্থাৎ চকের সেই কণাগুলোকে যখন আমি আবার যোগ করি, একসাথে যখন যোগ করি তখন কিন্তু আবার সেই চকটাই আমরা ফেরত পাই। তো আজকে আমরা তারপর থেকে দেখাবো। এবং তারপর তোমাদের আরেকটা জিনিস দেখিয়েছিলাম, সেটা হলো যে সাইন এক্সকে ভাঙতে ভাঙতে যদি আমরা পাই কজ এক্স, তাহলে কজ এক্সকে জোড়া দিতে দিতে আবার পাবো হলো সাইন এক্স। অর্থাৎ সাইন এক্সকে ভেঙে যদি আমরা কজ এক্স পাই, তাহলে কজ এক্সকে ভেঙে আমরা পাবো হলো সাইন এক্স। এই পর্যন্ত আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা বাকি ফর্মুলাগুলো তৈরি করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, ওকে, আচ্ছা, তাহলে আমরা তারপর থেকে আবার তৈরি করি যে ডিডিএক্স অফ কজ এক্স, এটা মানে হলো মাইনাস সাইন এক্স। তাহলে এখানে আমরা পাবো হলো মাইনাস সাইন এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রাল পাবো হলো কজ এক্স। এখন আজকে আমি তোমাদেরকে আরেকটা প্রপার্টি দেখাবো যে ইন্টিগ্র্যান্ডের সাথে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে তাকে আমরা বাইরে বের করতে পারবো। আমি একটু পরে তোমাকে দেখাবো। তাহলে সেই হিসাবে এই ভেতরে যে আমাদের -1 দিয়ে গুণন আছে, এটাকে আমরা বাইরে বের করতে পারবো। তাহলে যদি আমরা বাইরে বের করি তাহলে আমরা পাবো হলো সাইন এক্স ডিএক্স, এবং বাইরে বের করে উভয় পক্ষকে -1 দিয়ে গুণন করলে আমি পাবো হলো এই দেখো মাইনাস কজ এক্স। তাহলে তুমি দেখো মাই বয়, সাইন এক্সের ইন্টিগ্রাল আমরা পেলাম হলো মাইনাস কজ এক্স। আচ্ছা, খুবই ভালো কথা। এরপর তুমি চলে আসো ডিএক্স অফ ট্যান এক্স, এটা মানে হলো সেক্স স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এটা আমরা পাবো হলো ট্যান এক্স। এরপর আবার তুমি দেখো ডিডিএক্স অফ কোসেক এক্স, এটা ফর্মুলা হলো মাইনাস কোসেক এক্স কট এক্স। তাহলে সেই আগের মতোই এই সাইন এক্সের মতো করেই যদি আমরা কল্পনা করি, তাহলে এখান থেকে যদি শুধুমাত্র কোসেক এক্স কট এক্স ডিএক্স নেই, তাহলে এখানে হবে আমাদের মাইনাস কোসেক এক্স। আচ্ছা, তারপর তুমি দেখো ডিডিএক্স অফ এই হলো সেক এক্স, এটা থেকে আমরা পাবো হলো সেক এক্স ট্যান এক্স। তাহলে তুমি আমাকে বলো এই হলো সেক এক্স ট্যান এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু সেক এক্স। আচ্ছা, এরপর তুমি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস ডিএক্স অফ কট এক্স, এটা হবে তোমার মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এখান থেকে তুমি একবারে বলতে পারো কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস কট এক্স। তাহলে এই হলো আমাদের ট্রিগোনোমেট্রির 6টা ফর্মুলা আমি তোমাদেরকে দেখালাম। 9.9 এর 10 নম্বরটা করে দেওয়া যাবে?
9.9-এর 10, হ্যাঁ করে দেবো আমি লিখে রাখি 9.9-এর 10, 9.9-এর 10 নম্বরটা দেখে আমি এক ফাঁকে করে দেবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে মাই স্টুডেন্টস, আচ্ছা তাহলে এই হলো আমাদের 10টা ফর্মুলা, 6টা ফর্মুলা হলো মাই বই। এগুলো কিন্তু একদম ঠোঁটস্থ মুখস্থ করতে হবে তোমাকে। এরপর তুমি চলে আসো যে ডিডিএক্স অফ মনে করো ই টু দি পাওয়ার এক্স, খেয়াল করো তাহলে এটা হবে ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা দেখেছিলাম যে ডিফারেন্সিয়েশন করার সময় যে ই টু দি পাওয়ার এক্স এর কোনো পরিবর্তন কিন্তু হয় না, ই টু দি পাওয়ার এক্সের কোনো পরিবর্তন হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কোনো চেঞ্জ হয় না। তাই আমরা দেখব যে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলেও কোনো পরিবর্তন হবে না। তাহলে এইখানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স। খেয়াল করে দেখো মাই বয়, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে ভাঙাও যায় না, গড়াও যায় না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র রহস্যময় ফাংশন যাকে ডিফারেন্সিয়েশন করলে বা ইন্টিগ্রেশন করলে কোনো পরিবর্তন হয় না। তুমি দেখো, খুঁজে দেখো, এরকম আর কোনো ফাংশন কিন্তু নেই। আচ্ছা তাহলে এটা হলো। এরপর চলে আসো তুমি ডি ডিএক্স এল এন এক্স, এটা হলো 1/x। খেয়াল করো মাই বয়, তাহলে 1/x ডিএক্স এটা হবে এল এন এক্স, আমি পরম মান দিলাম। খেয়াল করে দেখো মাই বয়, একটু তুমি অবাক হয়ে যাবে যে 1/x এল এন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে 1/x হলো, কিন্তু 1/xকে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রাল আমি কেন এল এন পরম মান এক্স দিলাম? তাহলে এটা কিন্তু একটু নতুন একটা ব্যাপার হলো। তাহলে এটা আমি একটু এক্সপ্লেন করতে চাই। মাই স্টুডেন্টস, তুমি আগে দেখে নাও, লিখে নাও, তারপর আমি বলি। হ্যাঁ 9.9-এর 10 আমি করে দেব। কি কোনো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড গ্রুপ আছে? না না না, আমাদের গ্রুপের কোনো মেসেঞ্জার গ্রুপ নেই এবং এ ব্যাপারে আমি উৎসাহিত করব না। আমাদের সবার জন্য আমরা যে ফেসবুকের সাথে যুক্ত, মানে আমার সাথে তোমরা যে ফেসবুকে যুক্ত, সেইখানে যে মেসেঞ্জার, প্রত্যেকটা ফেসবুকে মেসেঞ্জার থাকে, সেই মেসেঞ্জারে তোমরা মেসেজ পাঠাতে পারবে, কিন্তু তোমাদের কোনো আলাদাভাবে গ্রুপ তৈরি করার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা নিয়ে কোনো দরকার নেই। স্যার বোর্ডটা একটু অ্যাডজাস্ট করার লাগবে মনে হচ্ছে। আচ্ছা অ্যাডজাস্ট করে দিই তাহলে, একটু উপরে বোধহয় কেটে গেছে। নাও ঠিক করে দিয়েছি, দেখো। আচ্ছা ওকে মাই স্টুডেন্টস, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবার আমি তাহলে সেই ব্যাখ্যাটাই তোমাকে দেব যে 1/x এর ইন্টিগ্রাল কেন এল এন পরম মান এক্স, এটা তুমি একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা তুমি দেখো মাই বয়, মনে করো এল এন এক্স ডিডিএক্স এল এন এক্স, আমরা এখানে ধরে নিলাম এক্স গ্রেটার দেন 0, কারণ আমরা জানি যে লগারিদম ঋণাত্মক কোনো মানের জন্য কিন্তু সংজ্ঞায়িত হয় না। তাহলে সেই হিসাবে আমরা এখানে ধরে নিলাম যে এক্স গ্রেটার দেন 0। আচ্ছা তাহলে এখানে যদি তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে 1/x, খেয়াল করো মাই বয়, তাহলে এই ক্ষেত্রে 1/x এর ইন্টিগ্রাল এটা তোমার কত হবে? ln x হবে। তাতে কোনো প্রবলেম নেই, আমাদের বুঝতেও কোনো সমস্যা নেই, যুক্তিতেও কোনো প্রবলেম নেই। আচ্ছা স্যার ইন্টিগ্রেশন এর ইকুয়েশনগুলোতে লিমিট কত এক্ষেত্রে? আচ্ছা না প্রাচী দাস, তুমি একটু আবার মনে করে দিই যে আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে ইন্টিগ্রাল ক্যালকুলাস দুই রকমের, একটা হলো তোমার ডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস, আর হলো একটা হলো ইনডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস। ডেফিনিটে হলো আমাদের লিমিট লাগে, ইনডেফিনিটে লিমিট লাগে না। আমরা এখন থেকে সেই মনে করো কয়টা চ্যাপ্টার, 5টা চ্যাপ্টার, 10.1, 10.2, 10.3, 10.4, 10.5, এই 5টা চ্যাপ্টার আমরা লিমিট ছাড়া আমরা ক্যালকুলাস করব, অর্থাৎ ইনডেফিনিট ইন্টিগ্রাল ক্যালকুলাস আগে শিখে নেব। তারপরে 10.6-এ গিয়ে আমরা লিমিট দিয়ে ইন্টিগ্রাল ক্যালকুলাস করব। কাজে এক্ষেত্রে তুমি লিমিট নিয়ে কোনো চিন্তা করবে না, আগে তুমি লিমিট ছাড়া ইন্টিগ্রাল ক্যালকুলাস কিভাবে করতে হয় সেটা আগে তোমাকে শেখাচ্ছি। তারপর লিমিট বসানো খুব সিম্পল ব্যাপার, সেটা আমরা একদম শেষে গিয়ে 10.6-এ গিয়ে তোমাকে শেখাবো। আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার দেখো এইখানে আবার, এখানে তুমি দেখো ডিডিএক্স অফ
ln মাইনাস এক্স, আমি এখানে ধরলাম এক্স লেস দেন 0। তাহলে তুমি অনেকেই একটু অবাক হয়ে যাবে যে স্যার আপনি এখানে ln মাইনাস এক্স দিলেন, আমরা তো জানি নেগেটিভ মানের জন্য লগারিদম সংজ্ঞায়িত নয়, তাহলে আপনি ln মাইনাস এক্স কেন দিলেন? এটা কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন জাগবে। কিন্তু মাই বয়, তুমি একটু খেয়াল করে দেখতে পাবে যে এখানে আমি ln মাইনাস এক্স লিখেছি, ব্র্যাকেটে আবার এক্স লেস দেন 0 লিখেছি। এক্স লেস দেন 0, তাহলে এক্স মানে কি? লেস দেন 0 মানে হলো এক্স হলো তোমার নেগেটিভ। তাহলে এক্স যদি তোমার নেগেটিভ হয়, তাহলে এক্স যদি নেগেটিভ হয়, তাহলে এখানে মাইনাস এক্স হলো তোমার পজিটিভ। খেয়াল করো, এটা হলো সামনে একটা মাইনাস আছে, আবার এক্স তোমার নেগেটিভ, এক্স লেস দেন 0, তাহলে এক্স নেগেটিভ, সামনে নেগেটিভ, দুইটা নেগেটিভে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। অর্থাৎ এক্স তোমার নিজেই নেগেটিভ, এক্স নিজেই নেগেটিভ, আবার সামনে আছে তোমার মাইনাস সাইন, তাহলে এটা হয়ে যাবে কি? প্লাস। তাহলে এখানে ln মাইনাস এক্স, এই মাইনাস এক্স আসলে একটা পজিটিভ রাশি, একটা ধনাত্মক রাশি, কাজে এটাকে লগারিদম কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে ln এক্স মনে করলে 1/x। আবার চেইন রুল, তুমি ডিফারেন্সিয়েশনের চেইন রুল জানো, এই মাইনাস এক্সকে আবার ডিফারেন্সিয়েশন করলে হবে -1, দ্যাট ইজ সব কিছু মিলে হয়ে গেল 1/x। তাহলে খেয়াল করে দেখো মাই বয়, তাহলে এখানে ln মাইনাস এক্স থেকেও আমি 1/x পেলাম, তাহলে এই ক্ষেত্রে 1/x এর ইন্টিগ্রাল হবে ln মাইনাস এক্স। এখানে হলো এক্স গ্রেটার দ্যান 0 আর এখানে হলো এক্স লেস দ্যান 0। খেয়াল করে দেখো মাই বয়, তাই যদি তোমার 1/x dx থাকে, 1/x dx থাকে, তুমি তো জানো না যে এই 1/x কোথা থেকে এসেছে, ln x থেকে এসেছে নাকি ln মাইনাস এক্স থেকে এসেছে। সেই জন্য তোমার যদি এরকম থাকে 1/x dx, তাহলে তুমি এটাকে ln পরম মান x লিখবে। ঠিক আছে মাই বয়, আমি বোঝাতে পারলাম কিনা আমি জানি না, একটু দেখি তোমরা আমাকে একটু বলো যে এই আইডিয়াটা বুঝতে পারছো কি না। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি। আরেকটু হলে আমার ক্যামেরাটা সে পড়ে যেত। হ্যাঁ, একটু বলো মাই বয়। অপেক্ষা করছি মাই স্টুডেন্টস, তুমি আমাকে বলো এটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আবার বোঝাবো, হ্যাঁ আবার বলবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আবার বলবো, কোনো অসুবিধা নেই, টেনশন করবো না আমরা, আবার বলবো। আচ্ছা, তুমি একটু খেয়াল করে দেখো মাই বয়, যে প্রথম এক্সাম্পলটা তুমি দেখো। দেখো এখানে ln x, এটা সবাই বুঝতে পেরেছো। আর এখানে তুমি দেখো ln মাইনাস এক্স, যখন এক্সের উপর কন্ডিশন হলো এক্স লেস দ্যান 0, অর্থাৎ এক্স নেগেটিভ, তাহলে এক্স নেগেটিভ সামনে নেগেটিভ, দুইটা মিলে আসলে পজিটিভ। তাহলে এখানে ln আসলে আমি একটা পজিটিভ কোয়ান্টিটির ভ্যালু বের করতে চাচ্ছি, কাজেই কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 1/x। তাহলে এই ক্ষেত্রে 1/x এর ইন্টিগ্রাল কত? ln মাইনাস এক্স। মানে ব্যাপারটা হলো যে এক্স যদি পজিটিভ হয় তাহলে 1/x এর ইন্টিগ্রাল ln x, আর এক্স যদি নেগেটিভ হয় তাহলে এইটার ইন্টিগ্রাল হলো ln মাইনাস এক্স। এখন যদি তোমার এরকম দেওয়া থাকে 1/x dx, এবং সেক্ষেত্রে যদি কোনো কিছু বলা না থাকে এক্স পজিটিভ নাকি এক্স নেগেটিভ, তাহলে এখান থেকে তুমি কি ln এটা লিখবে নাকি এটা লিখবে? আমি তো জানি না যে এক্সটা কেমন, সেজন্য দুটোই লেখা উচিত, অর্থাৎ পরম মান দিয়ে লেখা উচিত। অর্থাৎ তুমি দেখো এখানেও এক্স পজিটিভ, এখানেও মাইনাস এক্সটা পজিটিভ, এখানেও এক্স পজিটিভ, এখানে মাইনাস এক্সটা পজিটিভ, কাজে 1/x থেকে আমি ln অলওয়েজ পজিটিভ কিছু পাবো, ln পজিটিভ কিছু, তাই পরম মান আমি দিলাম। দেখি তো মাই বয় এবার বুঝতে পেরেছি কিনা। স্যার লেফট সাইডে -1 কেন? এটা হলো তুমি দেখো এখানে ln এটাকে x মনে করে ডিফারেন্সিয়েশন করলে 1/x,
যাকে আমি এক্স মনে করেছি, কাকে এক্স মনে করেছি? মাইনাস এক্সকে। তাহলে মাইনাস এক্সের ডেরিভেটিভ হলো -1, চেইন রুল। জাসমিন সেলিনা, মাইনাস এক্সের ডেরিভেটিভ -1। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। স্যার লেফট ইকুয়েশনেটা বুঝতে পারি নাই। লেফট ইকুয়েশনটা হলো এই, দেখো এক্সাম্পল বলি। মনে করো তোমার যদি এরকম থাকে ln মাইনাস এক্স আর এক্স লেস দ্যান 0 যদি থাকে, মানে এখানে এক্স, তুমি হয়তো ভাববে এই কন্ডিশন যদি না দিতাম তাহলে এখানে ln মাইনাস এক্স, তাহলে এটা নেগেটিভ হয়ে যেত না? মাইনাস এক্সটা নেগেটিভ হয়ে যেত। তখন তুমি কি বলতে যে আমরা তো জানি ঋণাত্মক সংখ্যার জন্য লগারিদম সংজ্ঞায়িত নয়, তো সেই জন্য আমি এখানে মাইনাস দিলেও আবার এখানে দেখো শর্ত দিয়ে দিয়েছি এক্স লেস দ্যান 0। তো এক্স লেস দ্যান 0, এক্স লেস দ্যান 0 মানে হলো এক্স নেগেটিভ, তাহলে এক্স নিজেই নেগেটিভ, তাহলে মাইনাস এক্স মানে কি? পজিটিভ। এক্স নেগেটিভ, তাহলে মাইনাস এক্সটা কি? পজিটিভ। আচ্ছা, তাহলে তার ডেরিভেটিভ তুমি বের করো। ln এক্স মনে করে 1/x, চেইন রুল। তুমি মাইনাস এক্সকে এক্স মনে করেছো, তাহলে ln মাইনাস এক্স মানে 1/-x, যাকে তুমি এক্স মনে করেছো, কাকে? মাইনাস এক্সকে। মাইনাস এক্সকে আবার ডিফারেন্সিয়েট করলে কত হবে? -1, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ 1/x হয়ে গেল। আচ্ছা, এবার একটু বলো আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এই হচ্ছে আমাদের আরও কতগুলো ফর্মুলা হয়ে গেল। এবার আমি আরও একটা ফর্মুলা তৈরি করব। এই দেখো মাইবার, আজকে আমাদের কাজ শুধুই ফর্মুলা তৈরি করা। আচ্ছা, ওকে। আচ্ছা, এইবার তুমি দেখো ডি ডি এক্স এ টু দি পাওয়ার এক্স, এটা মানে হলো এ টু দি পাওয়ার এক্স ln a। তাহলে এখন তুমি আমাকে বলো মাই বয়, এ টু দি পাওয়ার এক্স ln a dx, এটা মানে হলো এ টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে যদি কনস্ট্যান্টকে বাইরে নিয়ে ভাগ করে দেই, তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার এক্স dx ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এক্স ln a। আচ্ছা আচ্ছা, তারপর দেখো এখান থেকে এগুলো হলো। এখন তুমি চলে আসো এরকম একটা ফর্মুলাতে। তোমার নিশ্চয়ই মনে আছে যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা মানে হলো এন এক্স টু দি পাওয়ার এন -1। তাহলে তুমি আমাকে বলো, এই হলো এখানে এন এক্স টু দি পাওয়ার এন -1 ডিএক্স ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে এখানে তোমার এখানে কনস্ট্যান্ট হলো এন, এটাকে যদি বাইরে বের করে উভয় পক্ষকে এন দিয়ে ভাগ করে দাও, তাহলে কি পাবো? এক্স টু দি পাওয়ার এন -1 ডিএক্স। এনটাকে বাইরে বের করে তুমি ভাগ করে দাও, এই দেখো মাই বয়। তাহলে এখানে এনকে বাইরে বের করে উভয় পক্ষকে আমরা এন দিয়ে ভাগ করে দিলাম। এবার আমি একটা যুক্তি তোমাদের বলবো, যে যুক্তির উপর ভিত্তি করে আমরা আরেকটা ফর্মুলা এখানে তৈরি করব। তুমি খেয়াল করো মাই বয়, যখন আমি এখানে n-1 পাচ্ছি, n-1, তখন এখানে তার চেয়ে এক বেশি, n-1-এর চেয়ে এক বেশি। এইখানে তুমি দেখো n-1-এর চেয়ে এক বেশি। তাহলে তুমি আমাকে বলো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি হয়, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। তাহলে একটু খেয়াল করে দেখো মাই বয়, যে এখানে এক্স টু দি পাওয়ার n-1 হলে তার চেয়ে এক বেশি এইখানে এবং নিচে, তাহলে এক্স টু দি পাওয়ার n হলে এক্স টু দি পাওয়ার n+1 এবং নিচে হলো n+1। একটু বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, একটু আমাকে জানাও মাই স্টুডেন্টস। অপেক্ষা করছি মাই বয়, একটু আমাকে জানাও। আচ্ছা, মাইশা জাফরিন, আহনাব শাকিব, সাদিয়া আফরিন, নিশাত, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে স্যার। কোন জিনিসটা বেশি বুঝলাম না? কোন জিনিসটা বেশি বুঝলাম না? তুমি দেখো এন কেস তাসিন, বামে দিকে এক্স টু দি পাওয়ার n-1 হলে ডান দিকে তুমি দেখো n-1-এর সাথে এক যোগ করলে তুমি n পাও। এই দেখো, এই দেখো n-1-এর সাথে এক যোগ করলে n পাও, n-1-এর সাথে এক যোগ করলে n পাও। তাহলে এখানে n-1 আর এখানে n, তাহলে n হলো n-1-এর চেয়ে এক বেশি, তাহলে এই n হলো n-1-এর চেয়ে এক বেশি, তাহলে এখানে n এর চেয়ে এক বেশি, n এর চেয়ে এক বেশি। দেখো এন কেস
এনকেএস এনকেএস বলো, বুঝতে পেরেছো কি না? হ্যাঁ, গুড বয়, থ্যাংক ইউ। ওকে মাই স্টুডেন্টস, একটা কথা মনে পড়লো, আগেই বলে নিই, পরে আবার ভুলে যাব। আমি আগের দিনও বলেছি যে তোমাদের সময়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো। তো মাই বয়, আমাদের রমজানের জন্য তোমাদের সময়সূচিতে কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না। 5টা থেকে 6টাই থাকবে, আর ইফতার হবে মনে হয় 6:30টার দিকে ইনশাআল্লাহ। তুমি আমার কাছে পড়া শেষ করে বাসায় মম ড্যাডকে তুমি ইফতার বানাতে সাহায্য করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর ওই সময় দেখবে যে ভালোই লাগবে, তোমার পড়তে খারাপ লাগবে না, আর আমরা চেঞ্জ করলাম না, ঠিক আছে? ওকে ওকে মাই স্টুডেন্টস, তাহলে এটা একটা ফর্মুলা হলো। আর একটা ফর্মুলা এইবার দিলাম মুছে। এইবার তুমি বলো মাই স্টুডেন্টস, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স 1/√1 - x²। তাহলে এখন উল্টা করে 1/√1 - x² dx মানে হলো সাইন ইনভার্স এক্স। আচ্ছা, তাহলে এরপরে তুমি দেখো ডিডিএক্স অফ, থ্যাংক ইউ স্যার টাইম চেঞ্জ না করার জন্য। স্যার এই মানডে কি জুমে নেবেন? এই মানডে কি জুমে নেবেন? হ্যাঁ, তাহলে আমি একটু তাহলে একটু জুমে ক্লাস নিয়ে একটু দেখতে চাই, হয়তো এই মানডে না, কিন্তু খুব শীঘ্রই আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তোমাদের সময় যেহেতু পরিবর্তন হলো না, তোমাদেরটা আমি জুমে শুরু করে দেব। আবার এমন হতে পারে মাই ভাই, একটু ধৈর্য ধরো, যে আসলে পেইড ভার্সন কিনলে সবাইকে না নিলে তো আবার একটু লস হয়ে যায়। তো সেই জন্য অন্যান্য গ্রুপ ওরা বলছিল যে একটু ঈদের পর থেকে, আর ওদের সময়গুলো একটু পরিবর্তন হয়ে গেছে, তো সেই জন্য এরকম হতে পারে যে হয়তো ঈদের পরেও এটা হতে পারে, আবার ঈদের আগেও আমি শুরু করতে পারি, মানে রোজার আগেও শুরু করতে পারি। একটু অপেক্ষা করো মাই বয়। স্যার তাহলে কি আগের সূত্রে লাইক কসেক কটেক্স এর ইন্টিগ্রেশনের যেমন কোসেক এক্স, তো এখন থেকে তো আমরা কোসেক এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কোসেক কটেক্স হলো, মানে আর এই সেক, দাঁড়াও তুমি কী বলেছ সেটি দেখি তো। প্রাচী দাস কী বললা? স্যার তাহলে কি আগের সূত্রে লাইক কোসেক এক্স কটেক্সের ইন্টিগ্রেশন যেমন মাইনাস কোসেক এক্স, তো এখান থেকে তো আমরা কোসেক এক্সের ইন্টিগ্রেশন, না 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 প্রাচী দাস, না তা হবে না। প্রাচী দাস তুমি দেখো, ওইটা হবে না, তুমি যেটা ভাবছো এটা হবে না। এবং কোসেক এক্সের ফর্মুলা আমরা তোমাকে দেখাবো হলো সেই 10.3-তে গিয়ে। তুমি এখন যেরকম ভাবছো ওইটা হবে না। তুমি দেখো মাই বয়, যে কোসেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোসেক এক্স কট এক্স, সেই জন্য মাইনাস কোসেক এক্স কট এক্সের ইন্টিগ্রাল কোসেক এক্স, কিন্তু শুধু কোসেক এক্সের ইন্টিগ্রাল কিন্তু তুমি এখনই বের করতে পারবে না, অপেক্ষা করো, এটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওকে, এইবার তুমি দেখো কজ ইনভার্স এক্স is equal to -1/√1 - x²। তাহলে এইখানে তুমি আমাকে বলো √1/1 - x², এইটা হবে তোমার মাইনাস কজ ইনভার্স এক্স। এরপর তুমি চলে আসো মাই বয় ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স 1/1 + x²। তাহলে 1/1 + x² dx, এইটা হলো তোমার ট্যান ইনভার্স এক্স। আবার তুমি দেখো ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স -1/1 + x², তাহলে এখানে হবে 1/1 + x² dx মানে হলো মাইনাস কট ইনভার্স এক্স। তাহলে মোটামুটি সবগুলোই হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা আমরা তৈরি করলাম। এইবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদেরকে জানাবো, যেটা হলো এই দেখো মাই বয়, তুমি হেডিং দাও কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, এটা বাংলায় আমরা লিখেছিলাম সমাকলন
সমাকলন ধ্রুবক। এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা বাংলা হলো সমাকলন ধ্রুবক। ওকে, আচ্ছা এবার তুমি খুব গুরুত্ব দিয়ে, খুব মনোযোগ দিয়ে তুমি একটা জিনিস দেখবে। একটু খেয়াল করো মাই বয়, খুব ভালো করে খেয়াল করো। যদি আমি তোমাকে প্রশ্ন করি যে সাইন এক্সের ডেরিভেটিভ কত, ডিডি এক্স অফ সাইন এক্স মানে হলো কজ এক্স, তাহলে এই ক্ষেত্রে কজ এক্সের ইন্টিগ্র্যাল হলো তোমার সাইন এক্স। এই ক্ষেত্রে কজ এক্সের ইন্টিগ্র্যাল হলো তোমার সাইন এক্স। আচ্ছা, আবার তুমি দেখো ডিডি এক্স অফ, খেয়াল করো মাই বয়, এই হলো এই মনে করো যদি সাইন এক্স প্লাস ওয়ান, তাহলে এইটা হবে তোমার কজ এক্স। দেখো তাহলে এই ক্ষেত্রে কজ এক্স এর ইন্টিগ্র্যাল, কজ এক্সের ইন্টিগ্র্যাল হবে তোমার সাইন এক্স প্লাস ওয়ান। দেখো কারণ এখানে কজ এক্স তুমি পেয়েছো সাইন এক্স থেকে, কাজেই কজ এক্সের ইন্টিগ্র্যাল সাইন এক্স। এখানে কজ এক্স পেয়েছো তুমি এইটা থেকে, ফলে এই ক্ষেত্রে কজ এক্সের ইন্টিগ্র্যাল সাইন এক্স প্লাস ওয়ান। মনে করো যদি থাকে তোমার ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস, মনে করো 2000, 20,000, 2 লাখ, 20 লাখ এরকম যদি থাকে, তাহলে তুমি জানো যে তার ডেরিভেটিভ কজ এক্স। সুতরাং এই ক্ষেত্রে কজ এক্স এর ইন্টিগ্র্যাল হলো কত হবে বলো তো মাই বয়, সাইন এক্স প্লাস এই হলো তোমার 2 লাখ। এই যেটা, তুমি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো আগে, তারপর আমি বলি। ওকে, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আগে একটু দেখে নাও ব্যাপারটা, একটু দেখো তুমি, তারপর আমি বলছি যে আসলে আমি কী বলতে চাই। আমি একটু ক্লিন করে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, আচ্ছা ঠিক আছে মাই বয়, নিশ্চয়ই তুমি দেখেছো যে ডান দিকটা তুমি খেয়াল করো যে কজ এক্সের ইন্টিগ্র্যাল এক এক সময় এক এক রকম হয়েছে। প্রথমে কজ এক্সের ইন্টিগ্র্যাল হয়েছে সাইন এক্স, পরে কজ এক্সের ইন্টিগ্র্যাল হয়েছে সাইন এক্স প্লাস ওয়ান, তারপরে কজ এক্সের ইন্টিগ্র্যাল হয়েছে সাইন এক্স প্লাস 2000। অর্থাৎ মাই বয়, তুমি একবার একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এই কজ এক্সটা হতে পারে সাইন এক্সের ডেরিভেটিভ, এই কজ এক্সটা হতে পারে সাইন এক্স প্লাস ওয়ানের ডেরিভেটিভ, এই কজ এক্সটা হতে পারে সাইন এক্স প্লাস 20 লক্ষ এর ডেরিভেটিভ। তাহলে এইরকম যদি তোমাকে একটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন দেওয়া হয়, ইনডেফিনিট ইন্টিগ্রেশন মানে হলো যখন লিমিট দেওয়া থাকবে না, যদি তোমাকে দেওয়া হয় এরকম কিছু একটা, তাহলে এই কজ এক্সটা কোথা থেকে এসেছে? এই কজ এক্সকে আমি শুধু সাইন এক্সকে ভেঙে পেতে পারি, যেমন উপরে তুমি দেখো এই কজ এক্সকে আমি সাইন এক্স প্লাস ওয়ানকে ভেঙে পেতে পারি, সাইন এক্স প্লাস টুকে ভেঙে পেতে পারি, সাইন এক্স প্লাস থ্রিকে ভেঙে পেতে পারি, সাইন এক্স প্লাস ফোরকে ভেঙে পেতে পারি, সাইন এক্স প্লাস এরকম যে কোনো একটা ধ্রুবক, সাইন এক্স প্লাস যে কোনো একটা ধ্রুবক থেকে আমি পেতে পারি। সেই জন্য এই ইনডেফিনিট ইন্টিগ্রেশন করার সময়ে আমরা কজ এক্সের যখন ইন্টিগ্রেশন করব তখন ইন্টিগ্র্যাল শুধুমাত্র সাইন এক্স লেখা উচিত না, শুধুমাত্র ইন্টিগ্র্যাল সাইন এক্স লেখা উচিত না। এই সাইন এক্সের সাথে একটা আননোন কনস্ট্যান্ট যোগ করা উচিত। এই দেখো সাইন এক্সের সাথে একটা আননোন কনস্ট্যান্ট যোগ করা উচিত। এই আননোন কনস্ট্যান্টকেই বলা হয় কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন বা সমাকলন ধ্রুবক। মাই বয়, একটু বলো আমি বোঝাতে পারলাম কিনা। অপেক্ষা করছি মাই বয়, একটু আমাকে জানাও। ইন্তজার করছি মাই ডিয়ার স্টুডেন্টস, ইন্তজার করছি। ওকে স্যার, কেন যোগ করা হয় আরেকবার বলবেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে ইয়েস স্যার। ওকে, আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই। তুমি তাকিয়ে দেখো মাই বয় যে ডান দিকে এবং বাম দিকে উপরে 3টে এক্সাম্পল দিয়েছি। সাইন এক্সের ডেরিভেটিভ কজ এক্স, তাহলে সেক্ষেত্রে কজ এক্সের ইন্টিগ্রাল সাইন এক্স। আবার দেখো সাইন এক্স প্লাস হ্যাঁ জেসমিন সেলিনা সি এর মান
জিরো হতে পারে, সি থাকতেও পারে নাও থাকতে পারে। তো সেই জন্য আমরা সবসময় একটা আননোন কনস্ট্যান্ট যোগ করে দেই। হ্যাঁ স্যার, ডিডিএক্স এর সময় কই যাবে সি? সেরিয়া স্বচ্ছ, তুমি দেখো যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য হয়, যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য হয়, এটা আমরা ডিফারেন্সিয়েশনে তোমাকে শিখিয়েছি। আচ্ছা, আমি একটু ইয়েকে আবার একটু বলি, নিশাদকে আবার একটু বলি। দেখো তাহলে যে এই যে ডান দিকে কজ এক্সের ইন্টিগ্রেশন, এই কজ এক্সটা তোমার আসতে পারে শুধুমাত্র সাইন এক্স থেকে, কজ এক্স আসতে পারে সাইন এক্স প্লাস 1 থেকে, কজ এক্স আসতে পারে সাইন এক্স প্লাস 20 লক্ষ থেকে, কজ এক্স আসতে পারে সাইন এক্স প্লাস যে কোনো একটা কনস্ট্যান্ট থেকে। তো সেই জন্য তোমার কজ এক্সের ইন্টিগ্রাল লেখার সময় আমরা একটা সি যোগ করে দেব। স্যার, প্রত্যেকটা ইন্টিগ্রাল এর সাথে কি কনস্ট্যান্ট থাকে? হ্যাঁ, যদি ইনডেফিনিট ইন্টিগ্রেশন হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে তোমাকে একটা সি যোগ করতে হবে। যদি ইনডেফিনিট ইন্টিগ্রেশন হয়, ব্লার হয়ে গেছে, আমরা অপেক্ষা করছি, আমরা অপেক্ষা করব মাই স্টুডেন্টস, আমরা একটু অপেক্ষা করছি, দেশ ও জাতির গল্প করব আমরা, এর মধ্যে আমাদের নেটওয়ার্ক ঠিক হয়ে যাবে, কাজেই তোমরা কেউ কোনো টেনশন করবে না, আমি অপেক্ষা করছি। ওকে, হ্যাঁ ঠিক হয়ে যাবে মাই বয়, ঠিক হয়ে যাবে, তুমি একদম টেনশন সম্পর্কে দুশ্চিন্তা করো না, তুমি টেনশন নিয়ে কোনো দুশ্চিন্তা করো না মাই বয়, বোর্ড ক্লিন হবেই। আচ্ছা, তাহলে বোর্ড ক্লিন হবেই মাই বয়, তুমি এ বিষয়ে কোনো টেনশন নিয়ে দুশ্চিন্তা করো না। হ্যাঁ ঠিক হচ্ছে আস্তে আস্তে। তো যে কথা বলছিলাম মাই স্টুডেন্টস, তো তাহলে আজ থেকে তুমি একটা কথা মনে রাখবে যে কোনো ইনডেফিনিট ইন্টিগ্রেশন করার পরে, যে কোনো ইনডেফিনিট ইন্টিগ্রেশন শেষে তুমি ইন্টিগ্রালের সাথে অবশ্যই তোমাকে একটা সি যোগ করতে হবে। হ্যাঁ দেখো ঠিক হয়ে গেছে, সবাই একটু আমাকে জানো, বোর্ড ঠিক হয়ে গেলে আমি এখন লেখা শুরু করব। তাহলে মাই বয়, তুমি সবাই একটু খাতায় লেখো, যে সবাই লেখো, রিমার্ক দিয়ে লেখো, ইনডেফিনিট ইন্টিগ্রেশন এর ক্ষেত্রে লেখো, ইনডেফিনিট লেখো, ইনডেফিনিট ইন্টিগ্রেশন এর ক্ষেত্রে ইন্টিগ্রালের সাথে সব সময় সি যোগ করতে হবে, সব সময় সি যোগ করতে হবে, সব সময় সি যোগ করতে হবে, ঠিক আছে? সব সময় সি যোগ করতে হবে। ওকে, একটু লেখো মাই বয়, সব সময় সি যোগ করতে হবে। ওকে ফাইন, তাহলে এইবার আমরা এটা পেলাম। তাহলে গত ক্লাসে আমি যে কয়েকটা শব্দ তোমাদেরকে আইডিয়া দিয়েছিলাম, সেই শব্দগুলোর মধ্যে আবার ব্লার হয়ে গেছে। আমরা আবার একটু অপেক্ষা করি, কেন এরকম হচ্ছে আমি একটু চেক করে দেখি। নেটওয়ার্কিং সিস্টেম, হ্যাঁ ওকে মাই বয়, আমি অপেক্ষা করছি, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা তোমাদের সবার বাসায় কি নেটওয়ার্ক একটু প্রবলেম করছে কয়েকদিন ধরে, নাকি শুধু আমার বাসাতেই? হ্যাঁ ঠিক হয়েছে, ওকে ওকে বাই বয়। এইবার তোমরা সবাই একটু লেখো মাই বয়, বাংলায় ইনভার্টেড কমা দিয়ে লেখো। ও তার আগে একটা জিনিস লেখো, ফান্ডামেন্টাল প্রপার্টিজ, আচ্ছা লেখো, তাহলে এবার লেখো ফান্ডামেন্টাল প্রপার্টিজ, ফান্ডামেন্টাল প্রপার্টিজ অফ integration, fundamental properties of integration, fundamental properties of integration অর্থাৎ সমাকলনের মৌলিক ধর্ম। নাম্বার 1 ধর্মটা হলো লিনিয়ার প্রপার্টি, লিনিয়ার
প্রপার্টি। আশা করি এর বাংলা তোমাদের মনে আছে। যোগাশ্রয়ী ধর্ম আমরা সর্বপ্রথম এটা দেখেছিলাম লিমিটের ক্ষেত্রে, তারপর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে, আর আজকে একবার তুমি দেখছো। ওকে, তাহলে লিনিয়ার প্রপার্টি তুমি জানো এটা মানে কি। এই দেখো মাই বয়, যদি এমন থাকে মনে করো কতগুলো ফাংশন f1x প্লাস মাইনাস f2x প্লাস মাইনাস এই হলো f3x প্লাস মাইনাস ডট 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 প্লাস মাইনাস fnx এর সাথে dx যদি থাকে, তাহলে আমরা এই প্রপার্টি এই প্রত্যেকটা ফাংশনের উপরে ইন্টিগ্রাল সাইনকে অ্যাপ্লাই করতে পারবো। f1x dx প্লাস মাইনাস f2x এই হলো dx প্লাস মাইনাস ডট 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 প্লাস মাইনাস এই হলো fnx dx। অর্থাৎ তুমি তখন প্রত্যেকটা ফাংশনের উপরে এই লিমিটটাকে আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা গেল, তাহলে এটা হচ্ছে এটা 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 হলো, অর্থাৎ কতগুলো ফাংশনের যোগফল বা বিয়োগফলের উপরে যদি আমাদের ইন্টিগ্রেশন সাইন থাকে, তাহলে আমরা এই ইন্টিগ্রেশন সাইনটাকে প্রত্যেকটা ফাংশনের উপরে আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে একটা প্রপার্টি। নাম্বার 2 প্রপার্টি হলো সি ইন্টু এফ অফ এক্স ডি এক্স। অর্থাৎ আমাদের একটা ফাংশনের সাথে যদি তোমার কোনো একটা কনস্ট্যান্ট সি থাকে, তাহলে সেই সিটাকে বাইরে নিয়ে আমরা মূল ফাংশনের উপর ইন্টিগ্রেশন করতে পারবো। নাম্বার 3 যদি শুধুমাত্র ডিএক্স থাকে, তাহলে ডিএক্সের ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রাল হবে এক্স। এটা দুইটা ব্যাখ্যা আছে, একটা জাগতিক ব্যাখ্যা আর একটা হলো তোমার আধ্যাত্মিক ব্যাখ্যা। চলো মাইবয় তোমাকে দুটো ব্যাখ্যাই দেখাই। প্রথমে তোমাকে জাগতিক ব্যাখ্যা দেখাই। এটা হলো 1 ইন্টু ডিএক্স, তার মানে হলো x টু দি পাওয়ার 0 dx, তার মানে হলো x টু দি পাওয়ার 0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1, তার মানে হলো x। এই দেখো মাই বয়, সাথে আমরা একটা কনস্ট্যান্ট c যোগ করে দেব। তো যাই হোক মাই বয়, এটা জাগতিক ব্যাখ্যা। আর আধ্যাত্মিক ব্যাখ্যা হলো dx মানে কি। dx মানে হলো এক্স এর অতি ক্ষুদ্র 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 সূক্ষ্ম সূক্ষ্ম সূক্ষাতি সূক্ষ্ম ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, এক্সের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, যাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো বলো তো মাই বয়, এক্স পাবো। তাহলে একটু বলো এগুলো, এই কথাগুলো বুঝতে পারছে কিনা একটু আমাকে জানাও। আমার মনে হচ্ছে নেটওয়ার্কটা খুবই ভালো আছে। একটু ঝটপট বলো মাই বয়, যেন আমি একটু এগিয়ে যেতে পারি। একটু আমাকে বলো বলো মাই স্টুডেন্টস, অপেক্ষা করছি, তাড়াতাড়ি বলো। নেটওয়ার্কটা ভালো আছে, আমি একটু এগিয়ে যেতে চাই। হ্যাঁ ওকে, অপেক্ষা করছি মাই বয়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তো এবার তোমরা সবাই বাংলা একটা কথা, একটা লাইন লেখো, ইনভার্টেড কমা দিয়ে লেখো মাই বয়, সুন্দর করে লেখো লেখো। লাস্ট ইকুয়েশনটা আবার বলবেন। লাস্ট ইকুয়েশনটা হলো, লাস্ট ইকুয়েশনটা বলতে 3 এর সেকেন্ড এক্সপ্লেনেশনটা কি দিয়েছেন একটু, হ্যাঁ আমি আবার বলি, বলো ডিএক্স মানে কি। ডিএক্স মানে হলো এক্সকে ভাঙতে 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 একদম গুঁড়া গুঁড়া করলাম মনে করো, তাহলে এক্সের এমন কোনো কণাকে আমরা বলবো ডিএক্স। তাহলে এক্সের কণাগুলোকে যোগ করলে আবার কি তৈরি হবে বলো, এক্স তৈরি হবে। সেটা আমি মুখে বলেছি আর কি। আশা করি এবার বুঝতে পেরেছ। এবার ইনভার্টেড কমা দিয়ে একটা বাংলা লাইন লেখো, সবাই লেখো লেখো। আজ থেকে আমার জীবনের, লেখো, আজ থেকে আমার জীবনের একটাই টার্গেট ভাই, আজ থেকে আমার জীবনের একটাই টার্গেট ভাই, একটাই টার্গেট ভাই, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। তাহলে আমি এটা লিখে দিই, যে কোনো মূল্যে, এই যে এখানে লিখি, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল
গ্রেবল করতে চাই, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এই হলো আমাদের একটা ঘটনা, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। আচ্ছা, খুব ভালো কথা, আশা করি এটাকে নিয়ে আর কোনো প্রশ্ন নেই। এইবার মাই বয় আমাদের জীবনে একটা খুব ইম্পর্টেন্ট সময়, আমরা ইন্টিগ্রেশন শুরু করতে যাচ্ছি, আমরা প্রবলেম সলভিং শুরু করবো 10.1। তবে তার আগে আমি একটু 9.9-এর 10 নম্বর অঙ্কটা একটু করে দিতে চাই। এটা বোধহয় জাসমিন সেলিনা একটু চেয়েছিল, তো আমি একটু করে দিই। 10 নম্বর অঙ্ক, হ্যাঁ 9.9-এর 10 নম্বর প্রবলেম। এই হলো এফ অফ এক্স root over 3 sin x plus 3 cos x, আর এখানে x এর ভ্যালু 0 থেকে 2 পাই, x এর ভ্যালু 0 থেকে 2 পাই। ওকে, তাহলে এখানে আমাদের কি করতে বলা হয়েছে, এই দেখো মাই বয়, প্রমাণ করো যে এই ফাংশনের মান বৃহত্তম হবে যদি x = π/6 হয়। দেখো মাই বয় কী করব, আমি এই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করব, √3 cos x - 3 sin x। খেয়াল করো, আমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, -√3 sin x - 3 cos x। খেয়াল করো মাই বয়, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে x এর মান যদি π/3 হয় তাহলে এই ফাংশনের মানটা বৃহত্তম হবে। তাহলে মাই বয় আমাদের x এর মান দেওয়াই আছে, শুধু প্রমাণ করতে বলেছে, দেখাও যে x এর মান π/6 হলে এই ফাংশনের মানটা সর্বোচ্চ হবে। আচ্ছা মাই বয় তুমি বলো সর্বোচ্চ মান পাওয়ার শর্তটা কি? শর্তটা হলো x এর কোনো মানের জন্য যদি ডাবল ডেরিভেটিভ <0 হয় তাহলেই প্রমাণ হয় যে x এর ওই মানের জন্য ফাংশনটির মান বৃহত্তম হবে। তাহলে আমি এখানে লিখব x = π/6 হলে f ডাবল প্রাইম x এর ভ্যালু -√3, এই হলো sin π/6 - 3 cos π/6। তাহলে এইখানে আমি পাবো -√3 sin π/6 মানে তোমার কত, 180-কে 30, sin 30 ভ্যালু এইটা হবে তোমার কত বলো তো, হাফ -3, আর এইটা হলো তোমার √3/2। তাহলে এখানে -4√3 / 2 -2√3, এই দেখো <0। তাহলে x এর মান π/6 হলে ডাবল ডেরিভেটিভ তোমার <0, তাহলে তুমি লেখো সুতরাং ফাংশনটির মান বৃহত্তম হবে। তাহলে সুতরাং x = π/6 হলে ফাংশনটি বৃহত্তম হবে, ফাংশনটি বৃহত্তম হবে। তো আশা করি মাই বয় বুঝতে পেরেছ, এটা যার প্রবলেম ছিল সে একটু আমাকে বলো বোঝা গেছে কিনা। এবার আমরা ইন্টিগ্রেশন শুরু করব 10.1 থেকে। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে শুরু করে দিই আমরা। 10.1 তাহলে শুরু হয়ে গেল মাই বয় আমাদের নতুন জীবন। আজ থেকে আমরা গর্ব মানে হচ্ছে ইন্টিগ্রেট করব। আর একটা বাংলা কথা লিখেছিলাম যে আজ থেকে আমার জীবনে একটাই টার্গেট ভাই, যে কোনো মূল্যে ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করতে চাই। তো আমরা এখন অঙ্ক শুরু করব। তার আগে আমি আবার একটু মনে করে দিই, তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকবে। ওইখানে কিন্তু আমি একটা একটা করে তোমাদের সাথে রিলেটেড কিছু জিনিস দিচ্ছি যেগুলো আমি এইখানে পড়াবো না, বাট তোমাদের জানা উচিত। একসময় সিলেবাসে ছিল, এখন নাই, কিন্তু তোমাদের জানা উচিত। তো সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে আপলোড করতে শুরু করে দিয়েছি। ওকে,
আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম 10.1 দিয়ে। এই হলো 10.1-এর 1 নম্বর প্রবলেম। 1-এর 1 I is equal to 5x to the power 9, 5x to the power 9 dx। ওকে স্যার, এই কথাটা এর মানে কি, যেটা লিখে বললেন ইনভার্টেড কমার মধ্যে? হ্যাঁ প্রাচী দাস, তুমি একটু অপেক্ষা করো, এই কথাটা আমি তোমাকে অনেক ভালো করে বোঝাবো যে আমাদের এখন একটাই টার্গেট, ইন্টিগ্র্যান্ডকে ইন্টিগ্রেবল করা। এটা মানে কি সেটা আমি তোমাকে আস্তে আস্তে বোঝাবো, তুমি একটু অপেক্ষা করো। যেমন তুমি দেখো, যে কোনো একটা ইন্টিগ্রেশন যদি তোমার সামনে আসে, তাহলে তুমি প্রথমেই চিন্তা করবে নাম্বার 1, লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবে কি না। আমার কথাগুলো তুমি একটু ধাপে ধাপে সবাই একটু শোনো। যে লিনিয়ার প্রপার্টি, আমি মনে হয় আটকে গেছি, আমার মনে হয় যে আবার ব্লার হয়ে যাবে। হ্যাঁ, আমি আটকে থেকে আবার কথা বলছি, মনে হয় ব্লার হবে। আচ্ছা, অসুবিধা নেই। তাহলে যে কোনো একটা অঙ্ক দেখলে তুমি প্রথমেই ভাববে যে আমরা এখানে লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো কিনা, নাম্বার 1। নাম্বার 2, ভেতরে কোনো কনস্ট্যান্ট গুণন থাকলে তাকে আমি বাইরে বের করতে পারবো কিনা। নাম্বার 3, এখন আমি একটা জুৎসই ফর্মুলা আমার জানা আছে কি নাই। ঠিক আছে, এই 3টা জিনিস আমি চেক করব। নাম্বার 1, এখানে আমাদের লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করার মতো কিছু নাই, তাহলে এটা বাদ। এবার দেখব যে কোনো কনস্ট্যান্ট গুণন আছে কি না, যদি থাকে তাহলে তাকে আমি বাইরে বের করব। যেমন আমি এখানে 5কে বাইরে বের করব। 5 এই হলো x টু দি পাওয়ার 9 dx, তাহলে এখানে হবে 5x টু দি পাওয়ার 9 প্লাস 1 মানে হলো 10 ডিভাইডেড বাই 10। দেখো 9-এর সাথে 1 যোগ করলাম, নিচে 1 যোগ করলাম, অর্থাৎ এখানে আমি x টু দি পাওয়ার n এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। মন দিয়ে শোনো মাই বয়, যে লাইনে তুমি ইন্টিগ্রেশন করবে, যে লাইনে ইন্টিগ্রেশন করলে, যেমন এখানে ইন্টিগ্রেশন করলে সেখানে তোমাকে একটা সি যোগ করতে হবে। তবে একটা কথা আছে, একটু পরেই বলবো, একটু মন দিয়ে শুনতে থাকো। আচ্ছা, তাহলে এখন একটু ক্যালকুলেশন করো। এই হলো তোমার হাফ x টু দি পাওয়ার 10 প্লাস সি। ওকে, তাহলে দেখো মাই বয়, এই প্রথম অঙ্কটা আমরা বুঝতে পেরেছি কিনা একটু আমাকে জানাও। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু জানাও আমাকে, এই প্রথম প্রবলেমটা আমরা বুঝতে পারলাম কিনা একটু বলো। বলো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম প্রবলেমটা বুঝতে পেরেছি কিনা একটু জানাও, একটু চটপট জানাবে। আচ্ছা, হ্যাঁ, গুড। এভাবে তুমি 1-এর 2 পারবে, 3 পারবে। এবার আমি 1-এর 4 নম্বর অঙ্কটা নেই। দেখো 4 sin x প্লাস 3 cos x। দেখো এবার 1-এর 4 দিলাম মুছে। 1-এর 4 নম্বরটা দেখো, I 4 sin x প্লাস 3 cos x, এই হলো তোমার dx। তাহলে মাই বয়, তুমি এটা তাকিয়ে দেখো যে এইবার আমরা কিন্তু লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে প্রথমে তুমি লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করো। 4 sin x dx প্লাস 3 cos x dx। খেয়াল করো এখানে 3 আছে একটা, তাহলে এখন এই 4টাকে আমি বাইরে নেব। এই হলো তোমার sin x dx, 3টাকে কনস্ট্যান্টকে বাইরে নেব। খেয়াল করো মাই বয়, তাহলে এখানে আমাদের দুটো অংশ, এই দুটা পার্ট যখন আমি এই দুটা কি বলে যেন এটা, এই দুইটা কি বলবো স্টেপ যখন আমি ফলো করলাম, এখন আমি দেখব যে ভেতরে আমাদের যে ইন্টিগ্র্যান্ড আছে তারা ইন্টিগ্রেবল কিনা। ইন্টিগ্রেবল কিনা মাই বয়, এই কথার মানে হলো যে আমরা তাদের জন্য কোনো ফর্মুলা জানি কিনা। যদি জানি তাহলে আপাতত তাকে আমরা বলবো ইন্টিগ্রেবল, যদি না জানি তাহলে আপাতত তাকে আমরা বলবো ইন্টিগ্রেবল না। তখন আমি তাকে ইন্টিগ্রেবল করার জন্য চেষ্টা করব। কিভাবে চেষ্টা করব সেটা আমি তোমাকে দেখাবো, ভালো করেই দেখাবো মাই বয়। তাহলে এখানে তুমি দেখো সাইন এক্স ইন্টিগ্রাল হলো তোমার কত, মাইনাস কজ এক্স, তাহলে -4 cos x, আর cos x ইন্টিগ্রাল সাইন এক্স, তাহলে +3 sin x। ও আমার একটা জিনিস ভুল হলো, তাহলে এইটার জন্য তুমি একটা কনস্ট্যান্ট c1 যোগ করবে, আর এটার জন্য 3 sin x, তার জন্য তুমি আরেকটা কনস্ট্যান্ট যোগ করবে।
নিয়মটা তুমি বোঝার চেষ্টা করো মাই বয়। প্রত্যেকটা ইন্টিগ্রেশনের জন্য একটা করে কনস্ট্যান্ট যোগ করতে হয়। তাহলে এটার জন্য তুমি একটা কনস্ট্যান্ট যোগ করলে, এটার জন্য একটা কনস্ট্যান্ট যোগ করলে, কিন্তু এই কনস্ট্যান্টগুলো আননোন, অজানা, তুমি জানো না তাদের ভ্যালু কত, এটা তুমি জানো না। তাহলে এই দুটো কনস্ট্যান্ট, এই দেখো মাই বয়, C1 আর C1 এবং C2 যদি যোগ করো, তাহলে এই যোগফল থেকে তুমি আরেকটা নতুন কনস্ট্যান্ট পাবে। সেই নতুন কনস্ট্যান্টকে যদি তুমি -4 cos x + 3 sin x শেষে গিয়ে একবারে একটা সি লেখো মাই বয়, তাহলেই চলবে। এত শুদ্ধ করে তোমাকে করতে হবে না, যদিও এটাই নিয়ম, কিন্তু এত কিছু করতে গেলে যখন সামনে তুমি অনেক বড় বড় প্রবলেম সলভ করবে, তখন এটা করতে গেলে তোমার অঙ্ক ভুল হয়ে যাবে। কাজে এটা করা যাবে না, যদিও এটা নিয়ম, কিন্তু আমরা এই নিয়মটা ফলো না করে, আমরা এই লাইনটা ভবিষ্যতে বাদ দিয়ে আমরা একবারে শেষে সি যোগ করে দেব। এটা আমি তোমাকে শুধুমাত্র বোঝানোর জন্য করালাম। এভাবেই করার নিয়ম, কিন্তু এত নিয়ম মানতে গেলে অঙ্ক ভুল হয়ে যায়। একটু বলো মাই বয়, আমি তোমাকে বোঝাতে পারছি কিনা একটু বলো। অপেক্ষা করছি মাই স্টুডেন্টস, নিয়মকানুনগুলো ভালো মতো বুঝতে পারলাম কিনা একটু আমাকে জানাও। বলো মাই বয়, বলো বলো বলো, অপেক্ষা করছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে মাই বয়। তাহলে এবার আমি আরেকটা অঙ্ক করে দিই তোমাকে। চলে আসছো, দেখো 1-এর 6 নাম্বারে, 1-এর 6 নম্বরটা করার আগ দিয়ে আমি তোমাদেরকে একটা সূত্রের কথা বলি। এই দেখো x⁴n dx, এটা ফর্মুলা হলো x⁴n+1, নিচে হলো n+1। এখানে তুমি একটু লিখে রাখো n is not equal to -1, অর্থাৎ n এর ভ্যালু -1 হলে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। কেন? তুমি দেখো x⁻−1 dx, x⁻−1 + 1 ডিভাইডেড বাই -1 + 1, x⁻0 0। তাহলে তুমি দেখো সামথিং ডিভাইডেড বাই 0 হয়ে যায়, তাহলে এটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। স্যার সিতে কেন যোগ করব অ্যান্ড বাধ্যতামূলক নাকি একটু বলুন? অবশ্যই বাধ্যতামূলক। এনকেস তাসিম, এনকেস অবশ্যই তোমাকে সি যোগ করতে হবে। তুমি যদি সি যোগ না করো, তাহলে তোমার অঙ্কের সাথে, তোমার নাম্বারের সাথে -1 যোগ করে দেওয়া হবে। এটা অবশ্যই বাধ্যতামূলক। এনকেস তাসিম, তাহলে এতক্ষণ ধরে আমরা কি বললাম এই বিষয়ে, তাহলে তুমি ব্যাপারটার মধ্যে খেয়াল করোনি। এটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা বাধ্যতামূলক, তোমাকে এটা যোগ করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে আমি যে অঙ্কটা করাবো তোমাকে সেটা হলো 1-এর 6 নম্বর প্রবলেম। একটু দেখো মাই বয়, I is equal to 1 plus x⁻−1 x⁻−2 dx। তাহলে এটাকে আমরা লিখব হলো 1 + 1/x plus x⁻−2, এই হলো dx। তাহলে এখান থেকে তুমি পাবে হলো লিনিয়ার প্রপার্টি dx, 1/x dx প্লাস x⁻−2 dx। তাহলে এটা তোমার dx এর ইন্টিগ্রাল x, 1/x মানে হলো ln পরম মান x, আর এইটা তোমার হবে x⁻−2 + 1 -2 + 1। আমি শেষে গিয়ে একটা সি যোগ করবো, কাজে তুমি টেনশন করো না। x প্লাস ln x এর পরম মান, আর এটা হবে তোমার x⁻−1 ডিভাইডেড বাই -1, তার মানে x প্লাস ln x এর পরম মান -1/x। এই দেখো শেষে গিয়ে আমি একটা সি যোগ করব।
ঠিক আছে মাইবো, তাহলে তুমি সবসময় একদম লাস্ট লাইনে গিয়ে একটা সি যোগ করবে, তাহলে সি এর যে উদ্দেশ্য সেটা সফল হবে। আরেকটা বিষয় তোমাদেরকে বলতে চাই মাই স্টুডেন্টস, অনেক সময় আছে ছোটোখাটো কোনো বিষয় যেগুলো আমরা ফর্মুলা না, ঠিক ফর্মুলা না কিন্তু ফর্মুলার মতো করে যদি আমরা সেগুলোকে খেয়াল করি তাহলে জীবনটা সুন্দর হয়ে যায়। যেমন তুমি দেখো, এই দেখো মাই বয়, এখানে x⁻² বা 1/x², এই দেখো 1/x², এই দেখো x⁻² বা 1/x², এটা ইন্টিগ্রালকে তুমি ডাইরেক্ট -1/x যদি তুমি এটা মনে রাখো, যেটা আমি অনেক লাইন দেখো, এই যে 1 লাইন 2 লাইন 3 নম্বর লাইনে সূত্রটা লিখলাম, কিন্তু ভবিষ্যতে আমরা অনেক বড় বড় অঙ্ক করব, সেক্ষেত্রে যদি তুমি এরকম ক্ষেত্রগুলোতে এই ছোট্টখাটো ব্যাপারগুলোকে যদি তুমি সরাসরি লিখতে পারো তাহলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে। ঠিক আছে মাই বয়, তো আশা করি বুঝতে পেরেছো। আর একটা বিষয় হলো মাই বয়, আজকে তোমাদের জন্য খুব বেশি হোমওয়ার্ক নেই, সামনের ক্লাসে ইনশাআল্লাহ আমরা হোমওয়ার্ক দেবো। আমি এই 2-3 দিনের মধ্যেই তোমাদের জন্য কোশ্চেন দিয়ে গ্রুপে পোস্ট দেবো, তোমরা খেয়াল রাখবে, তোমাদের পরীক্ষা দিতে হবে কিন্তু। আচ্ছা, আরেকটা বিষয় হলো মাই বয়, তাহলে আমাদের এই সপ্তাহে হোমওয়ার্কটা কি? এই সপ্তাহে হোমওয়ার্ক হলো তুমি ডিফারেন্সিয়েশনের সকল ফর্মুলাগুলো আবার একটু ঝালাই করবে, ইন্টিগ্রেশনের যতগুলো ফর্মুলা তৈরি করে দিলাম সেগুলো তুমি মুখস্থ করবে, এবং সাথে আরেকটা জিনিস তোমাকে করতে হবে মাই বয়, সেটা হলো ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলো আবার তোমাকে করতে হবে। আর সেই জন্য আমরা ট্রিগোনোমেট্রির পরীক্ষাও নেব, যেন তোমাদের পেছনে পড়াগুলো মনে পড়ে ইনশাল্লাহ। তাহলে তোমার সবাই গ্রুপে খেয়াল রেখো, আমি কোশ্চেন দেবো কিন্তু। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আর কথা বাড়াতে চাচ্ছি না, আমরা এখানেই শেষ করতে চাই। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম। আর রমজানের সময় কিন্তু আমরা ঠিক করে দিলাম, রমজান মাস শুরু হলে আমাদের একই সময় আমরা ক্লাস নেব, তোমাদের এই ব্যাচটা। অন্য ব্যাচগুলোর সময় চেঞ্জ হয়েছে, বাট তোমাদেরটা চেঞ্জ হলো না। আচ্ছা, এক্সাম কিসের উপরে স্যার? এক্সামটা আমরা বোধহয় তোমাদের কত পর্যন্ত নিয়েছি, 7.1 থেকে 7.3 এবং 7.3 থেকে 7.6 পর্যন্ত নেওয়া হয়ে গেছে মনে হয়। যদি এগুলো হয়ে থাকে তাহলে লিমিটের উপরে নেব। তাহলে তুমি একটু খেয়াল করো ওইখানে আমি কোনটা দিই, তারপর প্রিপারেশন নিয়ে তারপর তুমি পরীক্ষাটা দিও, আমি সময় দেবো। হ্যাঁ 9.1, থ্যাংক ইউ। হ্যাঁ 9.1 এর উপরে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম।